হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই একটি নতুন ক্লাস আজকে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো বলেছে নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়। নয়টা দেখবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় নয় না দেখেই অ্যান্সার করে দিয়ে চলে আসে। আচ্ছা, অপশন এ তে দেখো আছে সরকারের কাছে ব্যাংকার। আচ্ছা, সরকারের কাছে ব্যাংকার, আমাদের কাছে ব্যাংকার বলতে আমাদের যখন টাকা ধরো কোনো কিছু আমাদের ঋণ দরকার হলো, ঠিক আছে, বা কিছু টাকা জমা রাখার দরকার হলো, আমরা তো ব্যাংকের কাছে চলে যাই। আমাদের আশেপাশে যে এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, তো সরকারের কাছেও তো একজন ব্যাংকার থাকার দরকার। সরকারের কিছু টাকার অ্যামাউন্টের প্রয়োজন হলো, তখন সরকার কার কাছে যাবে? নিশ্চয়ই আমাদের মতো এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাবে না, কারণ অর্থের পরিমাণটা প্রচুর হয়। তো সরকারের কাছে যে ব্যাংকার, সেই ব্যাংকার হিসেবে কিন্তু রিজার্ভ ব্যাংক বা আরবিআই কাজ করে। তাহলে এটা নয় হবে না অ্যান্সার। আচ্ছা, সেকেন্ডটা দেখো বলেছে ব্যাংক নোট ইস্যু করা। আচ্ছা, আরবিআই কিন্তু ব্যাংক নোট ইস্যু করে। 1 টাকার নোট ছাড়া বাকি নোটগুলোতে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সেখানে কিন্তু যে গভর্নর অফ আরবিআই তার সিগনেচার থাকে। শুধুমাত্র 1 টাকার নোটে থাকে না। কেন থাকে না? সেটা মিনিস্ট্রি অফ ফিনান্স সেটাকে আর কি সেই 1 টাকার নোটটাকে ছাপায়। তো সেটাতে কে থাকে? সেক্রেটারি অফ যে ফিনান্স মিনিস্টার, তার হচ্ছে সিগনেচার থাকে। আচ্ছা, 3 নম্বর অপশনে দেখো বলেছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। ঠিক আছে, সাধারণ মানুষ মানে আমার তোমার মতো মানুষ, তাদের যে টাকা পয়সা নেওয়া বা দেওয়া, সেটার কাজ কি আরবিআই করে? আমরা কি আরবিআই গিয়ে টাকা জমা রাখি? নিশ্চয়ই নয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলেছে নয় বলেছে, তাহলে কি হবে অ্যান্সার? সি হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিটা একবার দেখে নিচ্ছি, ডিটাতে কি বলেছে। বলেছে বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী। মানে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে আমরা টাকা জমা রাখছি, কোনো কারণে যদি বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের সাথে ধোঁকা করে বা টাকা দিতে বা নিতে না চায়, তাহলে কিন্তু আমরা ব্যাংক কম্পাসমেন্টের সাহায্যে আরবিআই কে যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, চলো, আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন দেখো। বলেছে সংসদের স্থায়ী কক্ষ কোনটি? অপশন এ তে আছে লোকসভা, অপশন বি তে আছে রাজ্যসভা, অপশন সি তে আছে লোকসভা ও রাজ্যসভা দুটোই, আর অপশন ডি তে আছে কোনোটিই নয়। আচ্ছা, সংসদে তোমরা জানো দুটো কক্ষ, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ যেটা, সেটা কিন্তু আমাদের রাজ্যসভা, ঠিক আছে, আপার হাউস, আর লোয়ার হাউস আমাদের লোকসভা। তো এখানে বলছে স্থায়ী কক্ষ। স্থায়ী কক্ষ মানে কি? যে কক্ষটা কখনোই ভেঙে যায় না। তোমরা জানো আমাদের লোকসভা নির্বাচন 5 বছর অন্তর অন্তর হয়, তার মানে কি লোকসভাটা কিন্তু 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়। যে পার্টি সংখ্যাগরিষ্ঠতে আসবে সেই আবার লোকসভার গঠন করবে। তো এটা তো স্থায়ী কক্ষ নয়। তাহলে রাজ্যসভাটা আমাদের হবে স্থায়ী কক্ষ। কারণ কি? রাজ্যসভা পার্মানেন্ট বডি, এই কারণে এটা কখনোই ভাঙে না। প্রতি 2 বছর অন্তর অন্তর 2/3 মেম্বার রিজাইন করে, ঠিক আছে, মানে রিটায়ারমেন্ট হয় আর কি 2/3 মেম্বারের, কিন্তু এটা কখনোই একদম ভেঙে যায় না লোকসভার মতো। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কিছু কোশ্চেন আসতে পারে, যেমন লোকসভায় সদস্য হওয়ার জন্য মিনিমাম বয়স কত লাগে? সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে 25 ইয়ার্স। আর যদি রাজ্যসভায় বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে 30 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো বলেছে জেলা আদালতের বিচারক নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কার অধীনে থাকেন? আচ্ছা, অপশন এ তে আছে দেখো রাজ্য সরকার, অপশন বি তে আছে হাইকোর্ট, অপশন সি তে রয়েছে সুপ্রিম কোর্ট, আর অপশন ডি তে রয়েছে রাজ্যপাল। প্রথমেই তোমাদের সুপ্রিম কোর্টটাকে আউট করতে হবে। কেন আউট করতে হবে? এটা তোমরা সবাই জানো, যেটা সর্বোচ্চ আদালত। মানে সর্বোচ্চ যদি আমি অ্যাপিল করতে পারি, তাহলে আমরা সুপ্রিম কোর্টে করতে পারবো। মানে আমাদের আশেপাশের যে জেলা আদালত, সেখানে কিছু একটা জিনিস নিয়ে আমরা আপিল করলাম, সেখানে যদি আমরা হেরে যাই, তখন আমরা যাব হাইকোর্টের কাছে, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের কাছে। সেখানে যদি আমরা হেরে যাই, তাহলে আমরা সর্বোচ্চ আদালতে যেতে পারবো, সুপ্রিম কোর্ট। তো এখানে বলেছে জেলা আদালত। জেলা আদালতের পরে তাহলে কি আসছে আমাদের? আসছে আমাদের হাইকোর্ট। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি, হাইকোর্ট। আচ্ছা, এখানে আমাদের বলে রাখি, অনেক সময় কোশ্চেন আসে আমাদের ইন্ডিয়াতে টোটাল বর্তমানে হাইকোর্টের সংখ্যা কত? সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের 25টি হাইকোর্ট আছে বর্তমানে। আচ্ছা, 7টা আমাদের কমন হাইকোর্ট। কমন হাইকোর্ট মানে কি? ধরো একটা হাইকোর্টের আন্ডারে অনেকগুলো রাজ্য পড়ছে বা কেন্দ্রশাসিত অঞ্চল পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে কমন হাইকোর্ট বলছি। সেটা কিন্তু আমাদের দেশে 7টা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি বলা হয় যে সবচেয়ে পুরনো হাইকোর্ট কোনটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ক্যালকাটা। ক্যালকাটা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1862। আচ্ছা, 4টে হাইকোর্ট পুরনো, ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বে আর এলাহাবাদ। তো তার মধ্যে হচ্ছে তোমাদের কলকাতা হাইকোর্টটা 1862, আর বাকিগুলো 66-তে। তাই সবচেয়ে পুরনো হচ্ছে কলকাতা হাইকোর্ট। চলো মোটামুটি বলে দিলাম। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার সালটা আসে অনেক সময় 1950, 26 জানুয়ারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা,
নেক্সট কোশ্চেন দেখো বলেছে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছেন কে? আচ্ছা, অপশন এ তে আছে ভারত, অপশন বি তে রয়েছে অস্ট্রেলিয়া, অপশন সি তে রয়েছে সাউথ আফ্রিকা, আর অপশন ডি তে রয়েছে নিউজিল্যান্ড। এটা আশা করি যারা ক্রিকেট প্রেমী তারা সবাই জানো অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া টোটাল 6বার জিতেছে। এখানে বিশ্বকাপ ক্রিকেট বলতে কিন্তু আমাদের যেটা হচ্ছে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ বোঝায় সেটাকে। আচ্ছা, সালটা দেখে নাও, সালটা অনেক সময় জানতে ইচ্ছে করে আর কি। আচ্ছা, প্রথমে জিতেছিল 1987-এ, তারপরে জিতেছিল 1999-এ, তারপরে জিতেছিল 2003-এ, 2007-এ, 2015-তে, আর এটা তো কেউ আশা করি ভোলেনি 2023-এ। আচ্ছা, ভারত হচ্ছে 2বার জিতেছে, একটা হচ্ছে 1983-তে, যেটা কপিল দেবের টাইমটাতে, কপিল দেব ক্যাপ্টেন ছিলেন, আর একটা তো তোমরা জানো 2011 মহেন্দ্র সিং ধোনির টাইমটাতে। ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট দেখো বলেছে ফুসফুসের গঠনগত একক কি? এই ফুসফুস কথাটা শুনে সবাইকে এটা প্লুরা হবে, হ্যাঁ। আচ্ছা, দেখেই সবাই করে দেবে প্লুরা। এখানে বলেছে গঠনগত একক। ঠিক আছে, গঠনগত একক কিন্তু আমাদের অপশন সি তে যে রয়েছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই মানে বায়ুথলি, সেইটাকে বলা হয় ফুসফুসের গঠনগত একক। আচ্ছা, প্লুরা কি? ফুসফুসের আবরণী, দ্বিস্তরীয় যে আবরণী সেটাকে আমরা বলছি প্লুরা। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই অ্যালভিওলাইটা মানব দেহে ফুসফুসের টোটাল থাকে কিন্তু তোমার 30 থেকে 80 কোটি। আচ্ছা, ফুসফুসের দুটো আবরণ, বাইরের আবরণটাকে আমরা বলছি প্যারাইটাইল, আর ভেতরের আবরণটাকে আমরা বলি ভেসিডাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, দেখো বলেছে নলাকার অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায় এই নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কোন মাছের আর কি? আচ্ছা, বলেছে অপশন এ তে মাগুর মাছ, অপশন বি তে রয়েছে শিঙ্গি মাছ, অপশন সি তে রয়েছে কই মাছ, আর অপশন ডি তে রয়েছে রুই মাছ। প্রথমে রুই মাছটাকে আমরা আউট করবো, কারণ রুই মাছের কোনো অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না, শুধুমাত্র শ্বাস নেয় কিসের সাহায্যে? ফুলকার সাহায্যে। আচ্ছা, বাকি যে 3টে মাছ রয়েছে, 3টে মাছেরই কিন্তু অতিরিক্ত শ্বাসঅঙ্গ থাকে, মানে ফুলকা ছাড়াও আর একটা শ্বাসঅঙ্গ থাকে। আচ্ছা, প্রথমে দেখো বলেছে মাগুর মাছ। মাগুর মাছের যে শ্বাসঅঙ্গটা তাকে আমরা বলছি শ্বাস বৃক্ষ। এটা কি আকৃতির হয়? এটা আমাদের কদম ফুলের মতো আকৃতির হয় কিন্তু এই মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রটা। আচ্ছা, কই মাছের যেটা সেটাকে আমরা বলছি শ্বাস পুষ্প। এটা কিসের মতো হয়? এটা গোলাপ ফুলের মতো হয়। আর আমাদের এখানে বলছে নালিকাকার, সেটা হবে আমাদের শিঙি মাছের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশন এ তে রয়েছে সাহিত্য, অপশন বি তে রয়েছে সাংবাদিকতা, অপশন সি তে রয়েছে চিকিৎসা, আর অপশন ডি তে রয়েছে চলচ্চিত্র। তো সাহিত্যের ক্ষেত্রে তোমরা জানো বুকার প্রাইজ, তারপরে জ্ঞানপীঠ পুরস্কার, এগুলো কিন্তু আমাদের সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সাংবাদিকতার ক্ষেত্রে কি পুলিটজার প্রাইজ বলে একটা ইম্পর্টেন্ট প্রাইজ হয়, সেটা দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। এই প্রাইজ নিয়ে প্রচুর কোশ্চেন আমি আগের ভিডিওগুলোতেও করিয়েছি। ঠিক আছে, চলচ্চিত্রের ক্ষেত্রে তোমরা জানো অস্কার অ্যাওয়ার্ড, সেটা কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে আমাদের অপশন সি তে রয়েছে চিকিৎসা, সেটার কি পুরস্কার দেওয়া হয়? সেটার ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো বলেছে কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন পাশ হয়? আচ্ছা, চালু হয় বলেছে। আচ্ছা, অপশন এ তে দেখো বলেছে 1970, অপশন বি তে রয়েছে 1980, অপশন সি তে রয়েছে 1975, আর অপশন ডি তে রয়েছে 1978। তো হবে আমাদের অ্যান্সার 1980। আচ্ছা, এইটা বন সংরক্ষণ আইন বলতে গেলে কিয়োটো প্রোটোকল বলে একটা প্রোটোকল হয়েছিল, তোমরা জানো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই কিয়োটো প্রোটোকলের সালটা অনেক সময় তোমাদের আসে, সেটা কিন্তু 1997। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকলটা কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। আর এই কিয়োটো প্রোটোকলের মেন মোটিভটা কি ছিল? সেই মেন মোটিভ যদি বলা হয় তাহলে তোমরা বলবে যে আমাদের যে ওজোন গ্যাসের পরিমাণ বা ওজোন স্তরে যে ক্ষয় হচ্ছে, সেখানে যে বিভিন্ন ক্ষয়ের যে ক্ষয়কারী যে গ্যাসগুলোর উপাদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে কমানোই ছিল আমাদের কিয়োটো প্রোটোকলের মেন ফান্ডা। ঠিক আছে, চলো। মানে গ্রিন হাউস গ্যাসের ফলে যে আমাদের ওজোন স্তরটা ক্ষতি হচ্ছে, সেই গ্রিন হাউস গ্যাসটাকে কি করে কমিয়ে আনা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়, সেটাই কিন্তু আমাদের কিয়োটো প্রোটোকলের মেন উদ্দেশ্য ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলেছে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ তে দেখো রয়েছে হকি, অপশন বি তে রয়েছে ফুটবল, অপশন সি তে রয়েছে ক্রিকেট, আর অপশন ডি তে রয়েছে কাবাডি। আচ্ছা, হকির সাথে তোমরা জানো লেডি রতন টাটা ট্রফি, এটা হকির সাথে। মেজর ধ্যানচাঁদ ট্রফি, সেটা হকির সাথে। মারডেকা কাপ, সেটা আমাদের হকির সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা, ফুটবলের সাথে জানো তোমরা সন্তোষ ট্রফি। ঠিক আছে, তাছাড়া তোমাদের
ডুরান্ড ট্রফি, এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। কাবাডির সাথে ট্রফির থেকে বেশি আসে কাবাডি খেলার সাথে, মানে একটা টিমে কতজন প্লেয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বলবে 7জন প্লেয়ার থাকে। ক্রিকেটে জানো তোমরা একটা টিমে 11জন প্লেয়ার থাকে। ফুটবল যদি নর্মাল ফুটবল বলা হয় সেক্ষেত্রে কিন্তু 11জন, হকির ক্ষেত্রেও কিন্তু 11জন। এখানে কিন্তু ফিল্ড হকি বা আইস হকির ক্ষেত্রে আলাদা আলাদা হবে, সেগুলো তোমাদের আগের ভিডিওগুলোতে আমি করিয়েছি। তো আমাদের এখানে বলছে রঞ্জি ট্রফি, সেটা কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। ভিডিওটা পজ করে আমি যেগুলো বলছি সেগুলো খাতায় টুকে নেবে, যেগুলো ট্রফিগুলো বললাম। আচ্ছা, দেখো লাস্ট কোশ্চেন আজকের, বলেছে নিম্নের কোনটির হেডকোয়ার্টার রোম ইতালিতে অবস্থিত। আচ্ছা, অপশন এ তে দেখো রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, অপশন বি তে রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অপশন সি তে রয়েছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আর অপশন ডি তে রয়েছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটা তোমরা ইউনেস্কো নামে এটা পরিচিত। আচ্ছা, যেটা হচ্ছে লাস্ট যেটা রয়েছে ইউনেস্কো, এটার হেডকোয়ার্টারটা কোথায় তোমরা জানো সবাই, আগেও বলেছি, প্যারিস। ঠিক আছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যেটা রয়েছে সেটা রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। আচ্ছা, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা হচ্ছে নেদারল্যান্ডের দা হেগ শহরে। আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা, সেটা আমাদের কোথায়, রোম ইতালি। ফুড রিলেটেড এটা একটা মানে ট্রিক বলে দিচ্ছি, ফুড রিলেটেড যেগুলো হেডকোয়ার্টার সেগুলো ম্যাক্সিমামই কিন্তু তোমাদের এই রোম ইতালিতেই অবস্থিত। চলো, আজকে এই 10টা কোশ্চেনে মোটামুটি আলোচনা করার ছিল। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।